পুষ্পা ঝুঁকেগা নেহি, সারা দেশে এই ডায়লগ ফেমাস। তো পুষ্পা ঝুঁকলেন, পালালেন। এখানে পুষ্পা জাহাঙ্গীর, যিনি বলতেন আমি পুষ্পা ঝুঁকেগা নেহি, সেই পুষ্পা ভোটের যেদিন প্রচারের শেষ দিন পালালেন। ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর পালিয়েই গেলেন, পুষ্পা পালিয়েই গেলেন। প্রচারের শেষ দিন লড়াই থেকে সরলেন, কিন্তু সরবেন কিভাবে? মনোনয়নপত্র প্রত্যাহারের দিন তো অনেক দিন আগে পার হয়ে গিয়েছে, সুতরাং সরার আর জায়গা নেই। হাত তুলে ওয়াক ওভার দিয়ে দেওয়া ছাড়া, তো কার্যত সেই ওয়াক ওভারই দিয়ে দিলেন পুষ্পা। সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে, সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে দিলাম। সোনার ফলতা চেয়েছিলেন নাকি জাহাঙ্গীর? তো ভরসা রাখছেন মুখ্যমন্ত্রীর উপরে যে মুখ্যমন্ত্রী সোনার ফলতা তৈরি করে দেবেন, তাই সরে দাঁড়ালেন, এই সব বলছেন। তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলছেন এই পুষ্পার পালিয়ে যাওয়া নিয়ে, শুনুন। সরে তো আপনাকে মানুষ দিত 21 তারিখ, আপনি তো পোলিং এজেন্টই পেতেন না। আপনাকে যিনি গাছে তুলেছিলেন মাননীয় ভাইপো, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই রে, ভাইপো বাবুর দেখা নাই। পুষ্পা বলেছিল ঝুঁকে গেনি, পুষ্পা আজকে বলছে আমি পগার পার, আমি নির্বাচনে লড়ছি না। জাহাঙ্গীর বলছেন সরে দাঁড়ালেন, কিন্তু সরে দাঁড়ানোর তো এরকম কোনো পদ্ধতি হয় না। যদি সরে দাঁড়ানোরই হতো, মনোনয়নপত্র প্রত্যাহারের তো একটা সময় ছিল, সেই সময় তখনই তো প্রত্যাহার করতে পারতেন। সেসব দিনক্ষণ শেষ, একবার ভোট হয়ে গেছে, সেই ভোট জঘন্য ভোট হয়েছে। নির্বাচন কমিশন বলছে ভোট বলে বলাই যায় না, এটাকে আবার একটা ভোট করতে হবে, আবার ভোট হচ্ছে। সেই ভোটের প্রচারের শেষ দিন বলছেন সরে দাঁড়ালাম, আসলে পালালেন যে একটা ছবি দেখলে বোঝা যাবে। কোনো মতে বলে টোলে দরজা দড়াম বন্ধ। যে ঘটনাগুলো ঘটলো, টেপ লাগানো বিরোধী প্রার্থীর ক্ষেত্রে, কোথাও আতর লাগানো, এটা আপনি কেন করতে বললেন বা কেন করালেন? এটা আমি করিনি, এটা অনেক রকম কথা বলছে নিজেদের মতো, কিন্তু আমি এই সমস্ত কারা করলেন জানলেও কারা করলো? আমি তো আমার অফিসে ছিলাম, অফিস থেকে আমি চালনা করেছি, কিন্তু কে করেছি আমি নিজেই জানি না, আমি স্পটে ছিলাম না, বলতে পারবো। কোনো নির্দেশ এসেছিল কোনো মহলের বা কারণ? না, কোনো। আপনি এখানকার প্রার্থী, আপনার কোনো নিয়ন্ত্রণ ছিল না? আপনি বলছেন যারা করে জানেন না, তারা তো আপনার কর্মী ছিলেন না। আমাদের কর্মী করেছে, কে করেছে আমি নিজেই জানি না। হ্যাঁ, আমার যেটা বলার ছিল কারণ তো আছে, কেন ছড়াচ্ছে? না, আমরা একটু তাহলে মানুষের মধ্যে স্বাধীনতা পেয়েছি, ওই তো সোনার ফলতা করতে এবং ফলতা শান্তি রাখতে। এতদিন সোনার ছিল না, ভালো, এতদিন সোনার ছিল না, আরো সোনার ফলতা করার জন্য। মানে আমি যদি একবার একটু বলেন জাহাঙ্গীর দা, হ্যাঁ দাদা একবার আমার এটাই প্রশ্ন, দাদা একটু যদি বলেন, মানে ওকে ভাই, হ্যালো। ফলতার রিপোলিং এর যে নির্বাচন, তার নির্বাচনী প্রচারের কয়েক ঘন্টা আগেই নিজে কার্যত পালিয়ে গেলেন জাহাঙ্গীর খান, তৃণমূল প্রার্থী। নাম প্রত্যাহার করে নিলেন। তিনি বললেন যে তিনি আর ভোটে লড়তে চান না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে উন্নয়ন, যে ফলতার জন্য প্যাকেজ দেবেন বলেছেন, তাতে তিনি অবশ্যই খুশি, এবং তিনি বলছেন তিনি ভূমিপুত্র ফলতার, তিনি চান সোনার ফলতা হোক। এবং তারপরের ছবি, যে জাহাঙ্গীরের পার্টি অফিস বলে পরিচিত যে ফলতার পার্টি অফিস, সেখানেই বিজেপি সমর্থকরা তারা এসে স্লোগানিং করছেন, তারা রীতিমতো বিজয় উল্লাস করছেন। ভোট এখনো হয়নি, তবে তার আগেই যেহেতু বিরোধী নেই,
ইভিএম এ নাম থাকবে ঠিকই, কিন্তু ভোট থেকে কার্যত পালিয়ে গেলেন জাহাঙ্গীর। পুষ্পা ঝুঁকবে না বলেছিল, সেই জাহাঙ্গীর নিজেকে বলতেন যে পুষ্পা হাম ঝুঁকেগা নেই, আলটিমেট ঝুঁকলেন, মাথা নত করলেন, প্রার্থীপদ নিজেকে প্রত্যাহার করছেন, নিজের লড়াই সরিয়ে নিলেন এবং তার আগে বা সেই ঘোষণার পর নির্বাচনের আগেই বিজেপি কর্মী সমর্থকরা তারা রীতিমতো সেলিব্রেশন শুরু করে দিয়েছেন, কারণ তারা জানেন 207 এবার 208 হচ্ছে, কারণ ফলতায় বিজেপির জয় নিশ্চিত। ক্যামেরায় অর্চনের সাথে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা, ফলতা। কিন্তু পালাচ্ছেন, দৌড়চ্ছেন, ঝুঁকে গেছেন, ঝুঁকে টুকে গিয়ে এখন পালিয়ে গিয়েছেন, দৌড়চ্ছেন, দৌড় দৌড় লম্বা দৌড়, কত দূর দৌড়ে যাবেন? এই যে সোনার ফলতা করার কথা বলছেন, সেই সোনার ফলতা গড়ার জন্য এতদিন তো ভোটই দিতে দেননি মানুষকে। তারা বলছেন যে বোতামে আতর লাগিয়ে রাখা হতো যাতে বোতাম টিপলে আঙুলে গন্ধ থাকে। তারা বলছেন সেলোটেপ লাগিয়ে রাখা হতো, ভোট দিতে পারেননি মানুষ। কি বলছেন শুনুন। আজ যখন ছুক গায়া পুষ্পা, পালাচ্ছে পুষ্পা, তখন যারা ভোট দিতে পারেননি তাদের কথা শুনুন। ভোটের সময় আমাদের ভোটের কাছে যেতেই দেয় না, যেতেই দেয় না, যেতেই দেয় না, ঘরে থেকে হুমকি দিয়ে গেছে যেতে হবে না। আমরা মাঝখানে ছিলাম না, আমাদের কারেন্ট কেটে দিয়েছিল, জল দেবে না, বাস করতে দেবে না, মারধর করা হবে বেরোলে, এরকম মানে দিত সব সময়। আমরা সব সময় ভয় হয়ে থাকতাম, ঘরের ভিতর ঢুকিয়ে ঘরে দৌড় দিয়ে দেয়, দিয়ে বলে রেপ করবো নয় ডায়মন্ডে নিয়ে যাবো, এরকম হুমকি দেয় আমাদের পাড়ায়। এত অত্যাচারের সহ্য করতে আমরা পাচ্ছি না। আজকের মনে মেয়েরা মুখ তুলে আজকে যেন আমরা তাকিয়ে আছি। আমার এই গত ভোটে আমার স্বামীকে আটকে রেখেছিল, আমাকে একাকে ভোট দিতে যেতে হয়েছিল, আটকে রেখেছিল, বলেছে তৃণমূলকে ভোট দিতে হবে। ভোট হচ্ছে ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেটা বলছে কি গীতা ছুঁয়ে ভোট দিতে হবে। যারা মানে কি যারা গীতা ছুঁইতে চাইছে না তাদেরকে হুমকি দিচ্ছে। না, আমাদের ওখানে ভোট দিয়েছে, কিছু দেওয়ার পরে ওরা আতর দিয়ে দিয়েছিল, সবার আঙুল শুকছিল, হাত শুকছিল আসতে। আর দুটো ছেলে 5 বছর বাড়ি ছাড়া, ঘরদর ভেঙে একদম আমাদের থাকার পজিশন রাখে না। টুকিয়ে আমরা ভোট দিয়েছি, এবারও সজাগে দেবো, খুব খুশি। জয় শ্রীরাম। পুষ্পাকে ধরো, পুষ্পাকে, ওকে আগে জেলে ভরো। পালাচ্ছেন পুষ্পা, আর ওদিকে বিজেপি সমর্থকদের স্লোগান। পুষ্পা বলেছিল ঝুঁকেগা নেই, কিন্তু ঝুঁকতে হলো, শুধু ঝুঁকতে না শয়ন করতে হলো বলে আমার মনে হলো। তার কারণ হচ্ছে এই, যেভাবে ফলতার বুকে অত্যাচার, নিপীড়ন, শোষণ চালিয়েছে, ফলতার মা বোনেদের উপর অত্যাচার করেছে, দোকান ব্যবসায়ীদের যেভাবে অত্যাচার করেছে, ফলতাবাসী যেভাবে আজকে রাস্তায় নেমেছে। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন আমরা দেখিনি 1947 সালে, কিন্তু আজকের আমরা 2026-এ এই স্বাধীনতা আন্দোলন আমরা দেখলাম, বিশেষ করে ফলতার বুকে যে স্বাধীনতার মুক্তি স্বাদ পেল বাংলার মানুষের সাথে সাথে ফলতার মানুষ। আমরা তাই বলতে চাই যে পুষ্পা শেষ, পুষ্পার আর কিছু নেই, ও মেরুদণ্ডহীন আর সরীসৃপ প্রাণী ছাড়া আর কিছু নয়। এই ফলতা বিধানসভা থেকে কেন্দ্র করে, গোটা ডায়মন্ড হারবার থেকে কেন্দ্র করে এরা মানুষকে কোনোদিন ভোট করতে দিত না। এই 29 তারিখেও পর্যন্ত প্রত্যেক বাড়িতে বাড়িতে ভয় দেখিয়েছিল যে যদি এখানে একটা ভোট বিরোধীতে পড়ে, বিরোধীদের প্রাণে মেরে দেওয়ার পর্যন্ত হুমকি দিয়েছিল। ওনার বাড়বাড়ন্ত, এই চূড়ান্ত যে বাড়বাড়ন্ততা, তার সম্পূর্ণরূপে দায়ী হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়? মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, যার নেতৃত্বে তৃণমূল দলটি চলতো, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ টোটাল পশ্চিমবঙ্গের বুকে একটা ত্রাসের সৃষ্টি করেছিল। যিনি বলেছিলেন 4 তারিখে যে অমিত শাহজি কোথায়, অমিত শাহজিকে থাকতে হবে, অমিত শাহজি, এখন তো অমিত শাহজি আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়? আমাদের সিআরপিএফ জওয়ানদের জন্য আজকে এরা ছিল বলে আমাদের ভোট সুস্থ মতন, শান্ত মতন সবকিছু হয়েছিল। মোদিজি এত সুন্দর সিস্টেম করে দিয়েছিল, যার জন্য আজকে আমরা এখানে খুললাম, ঘুরে বেড়াতে পারছি। পুষ্পা পালাচ্ছে, নেতারা কোথায় প্রশ্ন তুলছেন ভোটাররা, কারণ এতদিন তারা ভোট দিতে পারেননি। আর সংবাদ মাধ্যম ভাবছে এতদিন কি ছিল। আমার সঙ্গে আনিসুদ্দিন রয়েছে সরাসরি। আনিসুদ্দিন, এই এলাকায় কাজ করতে গেলে তো নাকি পারমিশন নিতে হতো, বসের পারমিশন,
বস এখন কোথায়? একেবারেই দেখো, দীর্ঘদিন যাবৎ এই ফলতা বিধানসভায় সাংবাদিকদের অর্থাৎ আমাদের কাজ করতে গেলে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হতো। কারণ এর আগে আমরা এই ফলতা বিধানসভা তারাগঞ্জ এলাকার একটি স্কুল নদীতে তলিয়ে যাওয়ার সেই খবর নিউজ 18 বাংলা করে, এবং পরবর্তী সময়ে যখন এই ফলতাতে আবার খবর করতে আসা হয় সেই সময় কিন্তু তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা আমার উপরে হামলা চালিয়েছিল এবং আমার বাইকের ফ্ল্যাগ থেকে শুরু করে ফ্ল্যাগ ছিঁড়ে দেওয়া থেকে শুরু করে টায়ারের হাওয়া খুলে দেওয়া এবং ধাক্কা মারা থেকে শুরু করে মারধর, এমনকি গালিগালাজ পর্যন্ত করা হয়েছিল। এবং তখন তারা বলেছিল যে তুই কার নির্দেশে এসছিস, এখানে বসের নির্দেশ কি এসছিস? তখন জিজ্ঞাসা করেছিলাম আমরা যে বস কে, তখন তারা জানিয়েছিল বস জাহাঙ্গীর খান। তারপর থেকেই এই ফলতা জাহাঙ্গীর খান বস, সেই বস মুঘল সাম্রাজ্যের আকবরের পুত্র জাহাঙ্গীর নয়, এই জাহাঙ্গীর ফলতার জাহাঙ্গীর বস হয়ে গেল পুষ্পা। আচ্ছা, কেন পুষ্পা, কেন পুষ্পা ঝুঁকেগা নেই বলছি, সেটা একবার জানানো যাক। কিছুদিন আগে অজয় পাল শর্মা, দুধে পুলিশ অফিসার, এসে এইখানে দাঁড়িয়ে বলেছিলেন কায়দে সে রহে না, জাহাঙ্গীরের বাড়ির সামনে দাঁড়িয়ে বলেছিলেন, শুনুন। कि जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही है कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। তো এরপরে জাহাঙ্গীর বলেছিলেন যে যদি সিংহাম এসে থাকে, যদি দাওয়াঙ্গে পুলিশ অফিসার এসে থাকে, তো তিনিও কম যান না, তিনি পুষ্পা ঝুঁকেগা নেই। শুনুন। উনি নিজে সশরীরে গিয়ে সিংহম দেখাচ্ছে। উনি যদি সিংহম দেখায়, আমরাও পুষ্পা ঝুঁকেগা নেই। উনি নিজে সশরীরে গিয়ে সিংহম দেখাচ্ছে। উনি যদি সিংহম দেখায়, আমরাও পুষ্পা ঝুঁকেগা নেই। बार बार जो खबरें आ रही है कि उसके लोग धमका रहे हैं, फिर बाद में रोना पछताना मत। আমি নিজেকে দূরে সরিয়ে দিলাম। মাননীয় ভাইপো, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই রে। আবার সেই খবরে জাহাঙ্গীর, তবে এটা আসানসোলের জাহাঙ্গীর মোল্লা। সেখানে যখন পুলিশ গিয়েছিল, তারপরে ভাঙচুর করা হয়েছিল পুলিশ চৌকিতে, আপনারা দেখেছেন সে ছবি। যখন সেখানে পুলিশ গিয়েছিল যে মাইকিং এর বিধি নিষেধ তা নিয়ে কথা বলার জন্য, তারপরে কি হয়েছিল 15ই মে মনে আছে আপনাদের, ভাঙচুর করা হয়েছিল। তো সরকারি সম্পত্তি ভাঙচুরে এবার ক্ষতিপূরণ আদায় প্রক্রিয়া শুরু। জাহাঙ্গীর মহল্লায় অ্যাকশনের পর যখন সরকারি সম্পত্তি ভাঙচুর হয়, সেই সম্পত্তি ভাঙচুরের ক্ষতিপূরণের আদায় প্রক্রিয়া শুরু। কিভাবে? মাইকিং কেস নাম্বার হলো নর্থ পিএস কেস নাম্বার 208/26 ডেটেড 16/5/2026। এই ঘটনায় সরকারি সম্পত্তি যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে পশ্চিমবঙ্গ মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যাক্ট 1972 ধারা 15C অনুসারে সমষ্টিগত ক্ষতিপূরণ নির্ধারণের জন্য একটি সরকারি তদন্ত শুরু হয়েছে। এই ঘটনা সম্পর্কে কারো কাছে কোনো রকম তথ্য থাকলে
বা প্রস্তাবিত সমষ্টিগত ক্ষতিপূরণ সম্পর্কে কারো কোনো আপত্তি বা বক্তব্য জাহাঙ্গীর মোল্লা টাউন আউটপোস্টে একটা ইনসিডেন্ট হয়েছিল। আমাদের যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন আছে ওটা চলছে। তার সঙ্গে সঙ্গে আমরা যে ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স আর পাবলিক অর্ডার অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। হোম ডিপার্টমেন্ট থেকে কালকে একটা অর্ডার হয়েছে যেখানে আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাহেবকে অথরাইজ করা হয়েছে এজ ইনকোয়ারি অফিসার। যে প্রপার্টি ড্যামেজ হয়েছে সেটা ওখানকার যারা ইনভলভ আছে এর মধ্যে বা যারা এড বা আবেট করেছে তাদের কাছ থেকে এই কম্পেনসেশনটা আমরা রিকভারি করব। ওটা যে রিকভারি যে আইনগুলো আছে সিভিল প্রসেস আছে সেগুলো হবে। দীপক আছে সরাসরি আমার সঙ্গে। দীপক, সেদিনের ছবি আমরা দেখেছি সেদিন কিভাবে ভাঙচুর করা হয়েছে, তাণ্ডব চালানো হয়েছে, সঙ্গে সঙ্গে অ্যাকশন, যেমন কথা তেমন কাজ। এবার ক্ষতিপূরণ দিতে হবে, তো এই ক্ষতিপূরণ কারা দেবে? দেখো, ইতিমধ্যে পুলিশ যেই 26 জনকে গ্রেপ্তার করেছে এবং পুলিশের হেফাজতে রয়েছে বর্তমানে ওই 26 জন। এর পাশাপাশি সিসি ক্যামেরায় যেই সব ব্যক্তিদেরকে চিহ্নিত করতে পেরেছে, যদিও তারা বাড়ি থেকে এখন পালিয়ে রয়েছে, পুলিশের হাতের নাগালে কাছে নেই, কিন্তু চিহ্নিত করতে পেরেছে পুলিশ সেই ব্যক্তিদের এবং যারা গ্রেপ্তার হয়েছে তাদের কাছ থেকে যেভাবে সরকারি সম্পত্তি ভাঙচুর চালানো হয়েছিল তার ক্ষতিপূরণ আদায় করা হবে এবং সেই প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে। আজ সকালেই জাহাঙ্গীর মহল্লা পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে আসানসোল জাহাঙ্গীর মহল্লা সহ রেলপাড়ের একাধিক এলাকায় মাইকিং করে পরে সেই নির্দেশিকা চিটিয়ে দেওয়া হয় এবং জানানো হয় কি যেইভাবে 15 তারিখে রাত্রে আসানসোল উত্তর থানার জাহাঙ্গীর মহল্লা পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়েছিল একদল দুষ্কৃতী, বলা যায় দুষ্কৃতীরা, এবং সরকারি সম্পত্তি নষ্ট করেছিল। একটু সঙ্গে থাকো, যে সময়ের কথা বলছো সেই সময়ের ফুটেজ একবার দেখাতে চাইবো। হামলার ছবি যে সময় হামলা চালানো হয় দেখুন একবার। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে ধরা পড়ছে ফাঁড়ির সামনে কিরকম তাণ্ডব শুরু হয়েছিল। আর এই তাণ্ডবের পর তারপরে পুলিশ এবার ধরপাকড় শুরু করে। ওই দেখুন, ঘরে ঢুকে প্রথমে এলাকা ডমিনেশন এবং তারপর এবার ঘরে ঢুকে বের করে নিয়ে আসা হয়, আইডেন্টিফাই করে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত করে নিয়ে আসা হয়। 26 জন গ্রেপ্তার এখনো পর্যন্ত। শুধু গ্রেপ্তার তো নয়, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা তো নেওয়া হবেই। যা অভিযোগ, যা ধারা, সেই অনুযায়ী আইনের পথে চলবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যা বোধহয় এর আগে দীপক হয়নি এবং যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা বোধহয় আঁচও করতে পারেনি যে বিপদ এদিক থেকে আসবে। যা খরচ হয়েছে, যা সম্পত্তি ভাঙচুর হয়েছে, তার যা খরচ, যা ক্ষয়ক্ষতি হয়েছে, সেই সব কিছু টাকা ক্ষতিপূরণ দিতে হবে এদের। এরা বোধহয় এটার সঙ্গে পরিচিত ছিল না এর আগে। দীপক, একেবারে অতীতে কোনোদিনও এই ধরনের ঘটনা সাক্ষী হয়নি আসানসোল, কিন্তু যেইভাবে গতকালকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়েছেন এরপরই কিন্তু আসানসোল দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে এই প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং যারা গ্রেপ্তার হয়েছে এবং যাদেরকে সিসি ক্যামেরায় দেখে চিহ্নিত করা গেছে তাদের কাছ থেকে এই ক্ষতিপূরণ আদায় করা হবে। যদি কারো কোনো আপত্তি থাকে তা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আসানসোল দুর্গাপুর পুলিশের যে এসিপি মর্যাদার আধিকারিক গোটা ঘটনায় একজন নিয়োগ করা হয়েছে তার কাছে এসে সমস্যার কথা জানাবেন এবং যাদেরকে চিহ্নিত করা গেছে তাদের কাছ থেকে যে আদায়ের কথা জানাচ্ছে পুলিশ, তারা যদি তাদের কাছে অর্থ না থাকলে তাদের সম্পত্তি তাদের সম্পত্তি থেকে। এবং দীপক, তুমি ঠিকই বলছিলে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়েছিলেন, বলেছিলেন কোনোভাবে বরদাস্ত করা হবে না। তার বক্তব্য শোনার আগে কথা মতোই কাজ হয়েছে সেই ছবি আরেকবার দেখাবো আপনাদের। মাইকিং করা হচ্ছে, জানিয়ে দেওয়া হচ্ছে সবাইকে সরকারি সম্পত্তি ভাঙচুরের দায় নিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। শুনুন। জাহাঙ্গীর মহল্লা এলাকায় 15/5/2026 তারিখে সংঘটিত হিংসাত্মক ঘটনার পরিপ্রেক্ষিতে আসানসোল নর্থ থানায় একটি কেস রিজু হয়েছে, যার কেস নাম্বার হলো আসানসোল নর্থ পিএস কেস নাম্বার 208/26 ডেটেড 16/5/2026। এই ঘটনায় সরকারি সম্পত্তি যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে পশ্চিমবঙ্গ মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যাক্ট 1972 धारा 15C অনুসারে সমষ্টিগত आसनसोल में फाड़ी में तोड़फोड़ कर दिया ना, 200% वसूली होगा। जो किया है उसको पकड़ से निकाल के करूंगा।
আর এরপর পার্ক সার্কাসে যা হয়েছিল, যে ঘটনা গত রবিবারের, সেই ঘটনায় এখনো পর্যন্ত 46 জন গ্রেপ্তার, আধা সেনা পুলিশ পেটানো, পুলিশের উপর চড়াও হওয়া, 46 জন ধৃত। মূল অভিযুক্ত ফরিদুল ইসলাম পুলিশের জালে। রবিবার বেআইনি নির্মাণ ভাঙায় পার্ক সার্কাসের বিক্ষোভ, ইট বৃষ্টি, ধাক্কাধাক্কি, আধা সেনা পুলিশ জখম হয়, র্যাফ নামাতে হয়। এই ঘটনায় পুলিশের জালে উস্কানির অভিযোগে মূল অভিযুক্ত ফরিদুল ইসলাম। আগেই এই ঘটনার পুনর্নির্মাণ হয়েছে আজ। 4 জনকে নিয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল এবং পুলিশ কর্মীরা, তদন্তকারীরা, তারা গিয়ে সেই ঘটনা, সেদিন কি হয়েছিল, কোথা থেকে কারা এসেছিল, কিভাবে প্রথম হামলা হয়, কোন দিক থেকে অ্যাটাক হয়, বাকিদের ভূমিকা কি ছিল, পুরোটা সাজানো হয়। কারা পাথর ছোড়ে, প্রথম কোন দিক দিয়ে পাথর ছোড়ে, তারপরে কোথায় পালিয়ে যায়, পিছন থেকে আর কারা মদত দিচ্ছিল, এবং তারপর উস্কানির অভিযোগে ধৃত মূল অভিযুক্ত ফরিদুল ইসলাম। কড়া অ্যাকশন, ডিরেক্ট অ্যাকশন, সঙ্গে সঙ্গে অ্যাকশন পুলিশের, এবং তার সঙ্গে বেআইনি কাজ বরদাস্ত নয়। আবার আসানসোলের আরেকটা ছবি দেখাচ্ছি, এই যে ভেঙে গেছে, গুড়িয়ে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে, এটা আসলে তৃণমূলের পার্টি অফিস। এই তৃণমূলের পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে। কেন না, তার কারণ বেআইনিভাবে তৈরি হয়েছিল এই পার্টি অফিস। জায়গা কাদের? দীপক আছে আমার সঙ্গে আসানসোল থেকে। দীপক, এই জায়গা যেখানে এই পার্টি অফিস করা হয়েছিল, কাদের জায়গা? জবরদখল করে বানানো হয়েছিল অফিস? একেবারে জবরদখল করে বার্নপুর ইস্কো কারখানার জমি দখল করে পরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় এবং যুব তৃণমূল কংগ্রেসের নেতারা এই দলীয় কার্যালয় ব্যবহার করতেন দীর্ঘদিন থেকে। একাধিকবার বার্নপুর ইস্কো কারখানা কর্তৃপক্ষ সেই জমি খালি করার নোটিশ জারি করলেও কোনো কর্ণপাত করেনি তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা, যারা এই দলীয় কার্যালয় ব্যবহার করতেন। সরকার পরিবর্তনের পরে কিন্তু অ্যাকশনে এবার বার্নপুর ইস্কো কারখানা কর্তৃপক্ষ একেবারে হঠাৎ করে আজ সকালেই বুলডোজার নিয়ে উপস্থিত হয়ে যান বার্নপুরের ত্রিবেণী মোড় সংলগ্ন যে জায়গায় এই পার্টি অফিস রয়েছে, এবং বুলডোজার দিয়ে একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো এই দলীয় কার্যালয়। দলীয় কার্যালয় যেভাবে দখল করে, দীর্ঘদিন ধরে দখল করে পরে তৃণমূল তারা দলীয় কাজ চালিয়ে যাচ্ছিলেন এই দলীয় কার্যালয় থেকে, তা কিন্তু বারে বারে নোটিশ করা হয়েছিল বার্নপুর ইস্কো কারখানার আধিকারিকরা একই কথা জানাচ্ছেন। ধন্যবাদ। বুলডোজার তো শুধু আসানসোলের মধ্যে আমি চোখে আঙুল দিকে দেখে সেল কর্তৃপক্ষকে দেখিয়ে দিতে পারি, যেখান থেকে অনেক কিছু ব্যবসা হয়, নিজেদের ব্যবসা চালানো হয়, নিজেদের পকেট ভরানো হয় নিজের পার্সোনাল বেনিফিটের জন্য। সেই সব জায়গা না কিছু করে আমাদের এইখানে যেহেতু মানুষের পরিষেবা দেওয়ার জায়গা, আমরা তৃণমূল কংগ্রেসের পতাকার তলে একটা বিরোধী শক্তি হিসাবে মানুষের জন্য আওয়াজ তুলবো, বা সরকারের বিরুদ্ধে বা সরকারের ভালোতে মন্দতে আমরা সেটা এখানে কথা বলার একটা যে জায়গা ছিল সেটাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো বলপূর্বক। বুলডোজার তো শুধু আসানসোলে নয়, বুলডোজার চলেছে হাওড়াতেও। তবে এখানে বুলডোজার চালিয়েছেন স্থানীয়রাই, কারণ দীর্ঘদিন ধরে তারা বলছেন, দীর্ঘদিন ধরে বলার পরেও পুকুর বুঝিয়ে ফেলা হচ্ছে। এই পুকুর বুঝিয়ে ফেলার পরে কি হতো? জমির চরিত্র বদলের পরে নিশ্চয়ই এখানে ফ্ল্যাট বইয়াত, প্রমোটারি হতো, তার জন্যই এতদিন ধরে পুকুর বুঝিয়ে ফেলা হয়েছে। মানুষ বিক্ষোভ দেখিয়েছেন, আগেও বিক্ষোভ দেখিয়েছেন, কিন্তু লাভ কিছু হয়নি। শেষমেশ একজোট মানুষ ডোম জুড়ে পুকুর উদ্ধারে মহিলারা
মহিলারা বুলডোজার দাওয়াই দিলেন, কিরকম ছিল সে দাওয়াই? দেবাশিস আছে আমার সঙ্গে। দেবাশিস, দেখো একেবারেই যে তার কারণ হচ্ছে প্রশাসনের ভরসায় আর তারা থাকেনি। তার কারণ দীর্ঘ কয়েক বছর ধরে তারা প্রশাসনের ভরসাতেই ছিল, প্রশাসন কোনো কাজ করেনি। অবশেষে সেই বুলডোজার দাওয়াই নিজেরাই ঠিক করলো, অর্থাৎ গ্রামবাসীরা তাদের এলাকায় বুঝিয়ে ফেলা বেশ কিছু পুকুর তা উদ্ধার করতে নিজেরাই নিজেদের গ্যাটের টাকা দিয়ে সেই বুলডোজার বা জেসিবি ভাড়া করে কার্যত আজকে থেকে কিন্তু সেই কাজ শুরু করলো সংস্কারের। পাশাপাশি এই ঘটনায় তারা যে এই কাজ করতে চলছে তাতে কিন্তু ইতিমধ্যেই বালিজগাছা ব্লকের যে ডেভেলপমেন্ট অফিসার তাকে কিন্তু চিঠি দেয় এবং পরবর্তীকালে নিজেরাই কিন্তু হাত লাগায় নিজেদের পুকুর উদ্ধার। অতনু, ধন্যবাদ। এগুলো বন্ধ রয়েছে, আমরা এগুলো সুব্যবস্থা চাই। অনেক বছর আগে এটা পুকুর ছিল যেটা পাড়ার কাজে ব্যবহার হতো, কিন্তু বর্তমানে এগুলো দেখতে পাচ্ছেন কি অবস্থায় ভরাট হচ্ছে, পরিকল্পনা মাফিক ভরাট হচ্ছে, যেগুলোর জন্য পাড়ার জল নিকাশি ব্যবস্থা। আমরা চাইছি আজকে এই পুকুরগুলো যাতে একটা সুব্যবস্থা হোক, যাতে পুকুরগুলো আমাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার্য হতে পারে।